হাই, ওয়েলকাম টু অল। আশাপরি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি সাধারণ মানুষকে যেমন জানতে হবে সেরকম প্রত্যেকটি হেলথ ওয়ার্কারের জানতে হবে এবং তাদের সকলকে সচেতন হতে হবে এই বিষয়ে। আপনাদের একটি সচেতন পদক্ষেপ পারবে আরেকটি মানুষের, এমনকি শুধু একটি নয়, হতে পারে আরও একের অধিক মানুষের জীবন বাঁচাতে। এই বিষয়ে খুঁটিনাটি সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব, যাতে কিনা আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। এবার আমি দেখাই যে আজকে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ব্লাড ডোনেশন। অনেকেই ব্লাড ডোনেট করেন, কিন্তু অনেকের মধ্যে ক্লিয়ার আইডিয়াটা নেই যে আমরা কখন ব্লাড ডোনেট করতে পারবো, ব্লাড ডোনেশনের জন্য উপকারিতা কী, কতদিন অন্তর করা যায়, কারা কারা ব্লাড ডোনেশন কখনোই করতে পারবে না, কারা কারা কী কী পরিস্থিতির জন্য কিছুদিন ব্লাড ডোনেশন করা যায় না বাট পরে করা যায়, এগুলো সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। অনেকেই হয়তো ভেবে থাকেন না আমি ব্লাড দেব না, দেখা গেলো আপনাকে টেস্ট করলে পাওয়া যাবে যে আপনি ব্লাড ডোনেট করার জন্য ক্যাপেবল নন। তাই সমস্তটাই জেনে নিন, কারণ আগেই বলেছি আপনার একটি সচেতন পদক্ষেপ কিন্তু অনেকগুলি মানুষের জীবন বাঁচাতে পারে। এবার আমরা এই নিয়ে বিস্তারিত বিভিন্ন কিছু আলোচনা করব, যেখানে আপনাদের সমস্ত কোয়েশ্চেনের উত্তর কিন্তু চলে আসবে। দেখুন, প্রথম কোয়েশ্চেন যদি আমি বলি সেটা হচ্ছে এই যে ব্লাড ডোনেশন, সেটা কেন এতটা গুরুত্বপূর্ণ, এতটা ভাইটাল কেন? একজন মানুষ আরেকজন মানুষের জীবন বাঁচাতে পারেন শুধুমাত্র রক্তদানের মাধ্যমে, একদমই তাই। কেননা এখনও অবধি কিন্তু কৃত্রিমভাবে ব্লাড যে তৈরি করা সেটা পসিবল হয়নি। সায়েন্স যতই ডেভেলপড হোক না কেন, এখনও পর্যন্ত আর্টিফিশিয়ালভাবে ব্লাড তৈরি করতে পারে না। সেই জন্য আপনার যদি আপনি যদি ব্লাড ডোনেট করেন, হতে পারে আপনার ওই ব্লাড দিয়ে অনেকগুলো মানুষের জীবন বাঁচল। রক্তদান হলো মানবতার সেবা, সামাজিক দায়িত্ববোধ এবং পরোপকারিতার এক অনন্য উদাহরণ। এই রক্তদানের থ্রু দিয়ে কিন্তু আপনি ভীষণ রকমভাবে আপনি মানুষকে সেবা করতে পারেন, একটা সামাজিক দায়িত্ববোধের জাগরণ ঘটতে পারে এই রক্তদানের মাধ্যমে। এছাড়াও আমি যদি অন্য অ্যাঙ্গেল থেকে বলি, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেল থেকে বলি, সেখানেও কিন্তু যারা মাঙ্গলিক হন, অনেকে এই ব্যাপারগুলো নিয়ে সচেতন থাকেন, অনেকে জানেন মাঙ্গলিক ব্যাপারটা, যারা মাঙ্গলিক হন তারা যদি সামটাইম ব্লাড ডোনেট করেন সেটা কিন্তু তাদের জন্য বেনিফিশিয়াল। কেননা এই মানুষগুলোর কিন্তু হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, এগুলোর পসিবিলিটি অনেক বেশি থাকে, তাই ব্লাড ডোনেট করলে ওটা ওদের জন্য বেনিফিশিয়াল হয়। আর কি, আমাদের শরীরে কিন্তু প্রতিনিয়ত নতুন রক্ত তৈরি হয়, তাই নির্দিষ্ট নিয়ম মেনে রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না, কোনো রকম ক্ষতি হয় না। এবার নিরাপদ রক্ত কি, সেফ ব্লাড বলতে কি বোঝায়? নিরাপদ রক্ত তাকেই বলবো যদি সেই মানুষ HIV মুক্ত হয়, হেপাটাইটিস বি মুক্ত হয়, হেপাটাইটিস সি মুক্ত হয়, তার সিফিলিস না থাকে, তার ম্যালেরিয়া না হয়ে থাকে, এছাড়া অন্যান্য যে রক্তবাহিত যে সমস্যাগুলো বা রোগগুলো সেগুলো যদি না থাকে, আর এই সমস্ত কিছু তার নেই, এমন মানুষ ইনিশিয়ালি বলা যায় যে এগুলো কিছু নেই, তাহলে হতে পারে যে তুমি ব্লাড দিতে পারবে। তারপর তো অন্য ক্রাইটেরিয়াগুলো আছে, কেননা এত কিছু দেখে বুঝে নেওয়া হয় যাতে আপনি যাকে ব্লাড দিচ্ছেন, যে ব্লাডটা নিচ্ছে, তার যাতে কোনো রকম ঝুঁকি না থাকে। এবার রক্তদানের পর শরীরে কি ঘটে এটাও জানা দরকার, যে আমি রক্তদান করার পর আমার শরীরে কি ঘটবে। কি বলছে, রক্তে যে তরল অংশ যেটাকে বলে প্লাজমা, সেটা কিন্তু 48 দিনের মধ্যে পূরণ হয়ে যায়। আপনি যতটা রক্ত দিলেন তাতে যে প্লাজমাটা আপনি দিয়ে দিলেন, ওর সাথে তো প্লাজমাও গেল, ওটা মাত্র 48 ঘন্টার মধ্যে, মানে 2 দিনের মধ্যে পূরণ হয়ে যায়। আর যে রেড ব্লাড সেল, যেটা লোহিত রক্তকণিকা, সেটা কিন্তু পূরণ হতে 21 দিন মতো সময় লাগে। শরীর দ্রুত নতুন রক্তকণিকা তৈরির প্রক্রিয়া শুরু করে দেয়। ব্লাড দিলেন তারপরেই কিন্তু আবার নতুন করে রক্ত তৈরি করার প্রসেসটা স্টার্ট হয়ে যায়। কতটুকু রক্ত নেওয়া হয় কি বলছে, 45 থেকে 50 কেজি ওজনের ব্যক্তির কাছ থেকে সাধারণত 350 ml রক্ত গ্রহণ করা হয়। যদি বয়স হয় কারোর ওজন হয় কারোর 45 থেকে 55, তার কাছ থেকে 350 ml রক্ত নেয়। আর 55 কেজি বেশি যদি ওজন হয় তাহলে তার কাছ থেকে নেয় 450 ml।
এবার পরের কোয়েশ্চেন, এটা হচ্ছে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু তথ্য। রক্তের প্রয়োজনীয়তা কেন, কি বলছে দেখুন। হাসপাতালে ভর্তি হওয়া প্রতি 7 জন রোগীর মধ্যে একজনের রক্তের প্রয়োজন হয়। হাসপাতালে যত রোগী ভর্তি হয় তার মধ্যে 7 জনের মধ্যে কিন্তু একজনের রক্তের প্রয়োজন হয়। প্রতি 2 সেকেন্ডে একজন মানুষের রক্তের প্রয়োজন হয়। প্রতি 2 সেকেন্ডে একজন মানুষের রক্তের প্রয়োজন হয়। বিরল রক্তের গ্রুপের কারণে প্রতি বছর লক্ষাধিক শিশুর জীবনের ঝুঁকির মধ্যে থাকে। বিরল রক্তের গ্রুপ হওয়ার জন্য সেই বাচ্চা কিন্তু এরকম হয় যে প্রতি বছর লক্ষাধিক বাচ্চা জীবন ঝুঁকিতে থাকে। ও গ্রুপের রক্তের চাহিদা সব থেকে বেশি থাকে। ও গ্রুপের রক্তের চাহিদা কিন্তু সব থেকে বেশি থাকে। ক্যান্সার এবং রক্তজনিত রোগে ব্যবহৃত রক্তের পরিমাণ মোট ব্যবহৃত রক্তের প্রায় 34%। যত রক্ত ব্যবহৃত হয়, যত রক্তের প্রয়োজন হয়, তার মধ্যে 34% হচ্ছে, প্রায় 34% প্রয়োজন হয় ক্যান্সার অথবা ব্লাড রিলেটেড কোনো রোগের জন্য। বিশ্ব এবং ভারতের রক্তদানের চিত্র যদি আমরা দেখি, যে বিশ্ব এবং সারা ওয়ার্ল্ডে এবং আমাদের দেশে রক্তদানের চিত্রটা কি আছে। হুয়ের মতে একটি দেশের মোট জনসংখ্যার প্রায় 1% মানুষ নিয়মিত রক্তদান করলে সেই দেশে রক্তের চাহিদা পূরণ করা সম্ভব। তার মানে একটা দেশে যত জনসংখ্যা আছে তার 1% যদি প্রতি বছর রক্তদান করে তবেই কিন্তু রক্তের চাহিদা পূরণ করা সম্ভব। উন্নত দেশগুলিতে প্রতিটি 1000 জনে প্রায় 32.1 জন রক্তদান করেন। উন্নত দেশগুলি আছে, ডেভেলপড কান্ট্রি, সেখানে 1000 জনে প্রায় 32 জনের বেশি লোক রক্তদান করেন। কিন্তু নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলিতে 1000 জনে রক্তদান করেন মাত্র 7.8%। মাত্র 7.8 জন। 1000 জনে 7.8 জন মাত্র রক্তদান করেন, যেটা উন্নত দেশে কিন্তু 32.1। বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় 75 মিলিয়ন ইউনিট লোহিত রক্তকণিকা সঞ্চালিত হয়। মানে বিশ্বজুড়ে এই এতটা পরিমাণ রক্ত কিন্তু দেওয়া হয়, দিতে হয়, মানে প্রয়োজন হয়। ভারতে প্রতি বছর প্রায় 5 থেকে 5.5 মিলিয়ন ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। রক্ত দেওয়া হয় মানে রক্ত সংগ্রহ করে 5 থেকে 5.5 মিলিয়ন, কিন্তু রক্তের প্রয়োজন হয় 9 থেকে 9.5 মিলিয়ন। প্রয়োজন হচ্ছে 9 থেকে 9.5, কিন্তু রক্ত ডোনেট করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 5 থেকে 5.5। তার মানে কতটা প্রয়োজন থাকে এবার দেখুন। গ্রীষ্মকালে প্রায় 40% পর্যন্ত রক্তের ঘাটতি দেখা যায়, এবং গ্রীষ্মকালে কিন্তু প্রায় 40% পর্যন্ত রক্তের ঘাটতি দেখা যায়। তার মানে আমাদের দেশে রক্তের প্রয়োজন কিন্তু মারাত্মক হারে থাকে। এবার রক্তদানের উপকারিতা। কিছু মানুষ বলতে পারেন যে আমি রক্তদান করলাম, এটা তো আমার ক্ষতিই হলো খালি, উপকারিতা কি? উপকারগুলো এবার বুঝুন। হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা কমে যায়। যখনই হাই ব্লাড প্রেশার, যে মানুষগুলো সে যদি ব্লাড ডোনেট করে কিছুটা হলেও কিন্তু হাই ব্লাড প্রেশার কমার পসিবিলিটি থাকে। হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। ক্যান্সার ঝুঁকি হ্রাসে সহায়ক হিসেবে কাজ করে, ক্যান্সারের ঝুঁকিটাও কমতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বললাম। নতুন রক্তকণিকা উৎপাদনকে উদ্দীপিত করে। তার মানে আমাদের শরীরে যে রক্তটা ছিল, আমি যদি রক্তটা যদি দান করলাম, তাহলে কিন্তু নতুন রক্তকণিকা তৈরি হলো, যারা অনেক বেশি সতেজ। শরীরে অতিরিক্ত আয়রন জমা হওয়া রোধ করে। অতিরিক্ত আয়রন, যেটা লোহিত রক্তকণিকা, তার তো মেন উপাদান হিম, মানে লোহা, আয়রন। সেই আয়রন শরীরে আর জমতে পারে না। লিভার সিরোসিস, ডায়াবেটিস এবং কিছু হরমোনজনিত সমস্যা ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। ক্ষত দ্রুত শুকোতে সাহায্য করে যারা নিয়মিত ব্লাড ডোনেট করে। শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা বাড়ায়। প্রতিবার রক্তদানে প্রায় 650 ক্যালোরি পর্যন্ত খরচ হতে পারে। যারা ফ্যাটি, ভীষণ রকমের বলেন আমি প্রচুর ওজন বেড়ে গেছে, ফ্যাটি, তারা যদি রক্তদান করে প্রতি রক্তদানে 650 ক্যালোরি কিন্তু বার্ন হয়। অকাল বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে, অকাল বার্ধক্যও কিন্তু কমে। এটা হলো শারীরিকভাবে উপকারিতা। এবার মানসিক উপকারিতা কি? মানসিক চাপ কমায়, মেন্টাল স্ট্রেস কমায়, আত্মতৃপ্তি এবং মানসিক প্রশান্তি দেয়। ডেফিনেটলি দেয়, কেন একটা ব্লাড ডোনেট করে আসলে নিজের মধ্যে একটা ফিল হয় যে আমি একটা ভালো কাজ করলাম। সামাজিক দায়বদ্ধতার অনুভূতি জাগায়, তার মধ্যে এটা ফিল হয় যে আমি সমাজের কোনো কাজে লাগতে পারলাম। এটা কিন্তু একটা গ্রেট একটা অনুভূতি।
ইতিবাচক মানসিকতা গড়ে তোলে, ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। সেখানে গিয়ে সাধারণত দেখা যায় সমস্ত ওয়েল এডুকেটেড এবং ভালো মানুষ যারা আছেন স্পেশালি তারা কিন্তু দেন। ওখানে গেলে কিন্তু একটা পজিটিভ অ্যাটিটিউডও গড়ে ওঠে, আর একাকিত্ব দূর করতে সাহায্য করে। তখন মনে হয় যে ব্লাড ডোনেশন ক্যাম্প গেলাম, এতজন মানুষ ব্লাড দিল, তার মধ্যে আমিও একজন যে ব্লাড ডোনেট করেছি, একটা কাজে লেগেছি, তাহলে ওই একাকিত্ব জায়গাটা কিন্তু থাকে না। তার সাথে কি অন্য উপকারিতা কি হয়, আপনি হয়তো কখনো ব্লাড বা আপনার কোনো হেলথ চেকআপই করেন না, কিন্তু সেদিন শুনলেন, জানলেন, মনে হলো গিয়ে একটু উপকারে লেগে আসি, তখন যখন আপনি গেলেন, যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার পালস চেক করলো, ঠিক আছে, এটা নাড়ির গতি চেক করলো, আপনার ব্লাড প্রেশার চেক করা হলো, আপনার শরীরের তাপমাত্রা ঠিক আছে কিনা সেটা চেক করা হলো, হিমোগ্লোবিন চেক করা হলো, এবং রক্তের গ্রুপও কিন্তু সেদিন চেক করা হলো, এবং আপনি জানতে পারলেন এই চেকগুলো আপনার বিনা পয়সায় কিন্তু হয়ে গেল। এবার আসি রক্তদাতার জন্য বিশেষ সুবিধা কী থাকে। আপনি রক্ত দিলেন, আপনার জন্য কিছু সুবিধা থাকে কি, সেটা হচ্ছে কি, সরকারি ব্লাড সেন্টারে যদি আপনি রক্তদান করেন তাহলে কিন্তু একটা ব্লাড ডোনার ক্রেডিট কার্ড আপনাকে দেবে। এই ক্রেডিট কার্ড দিয়ে আপনি কী করবেন, এর মাধ্যমে প্রয়োজন হলে 1 বছরের মধ্যে সরকারি ব্লাড সেন্টার থেকে 1 ইউনিট রক্ত বিনামূল্যে আপনি পাবেন, যখনই প্রয়োজন, যখন মনে হবে। মানে ধরুন আপনি এবার রক্তদান দিলেন, দেওয়ার সাথে সাথে আপনাকে একটা ব্লাড ডোনার ক্রেডিট কার্ড দিয়ে দিল। এই ক্রেডিট কার্ড আপনার কাছে থাকলে আপনি যে কোনো একটা সরকারি মানে ব্লাড ক্যাম্প থেকে বিনামূল্যে 1 ইউনিট রক্ত কিন্তু 1 বছরের মধ্যে আপনি নিতে পারবেন, যদি সেখানে থাকে, যদি সেখানে ব্লাডটা থাকে। এবার রক্তদানের জন্য কি কি কোয়ালিফিকেশান, আমি কোয়ালিফিকেশানই বলবো, মানে আপনি যে রক্তদান করবেন, এই যে এই মহান যে কাজটা আপনি করতে চাইছেন, তার জন্য কিন্তু আপনাকে ক্যাপেবল হতে হবে, না হলে আপনার ব্লাড কেউ নেবে না। সেই ক্যাপাবিলিটি, সেই ক্রাইটেরিয়াগুলো কি, আপনি সিলেক্টেড হওয়ার ক্রাইটেরিয়াগুলো কি। 1 নম্বর হচ্ছে, প্রথমবার যদি আপনি রক্ত দিতে চান আপনার বয়স হতে হবে 18 থেকে 60-এর মধ্যে। নিয়মিত যদি রক্ত দেন আপনি, তাহলে আপনার 18 থেকে 65-র মধ্যে হলেও চলবে। তাহলে প্রথমবার আপনি রক্ত দিচ্ছেন, আপনার কী হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 60, আর নিয়মিত যদি রক্ত দিয়ে থাকেন তাহলে 18 থেকে 65। ওজন ন্যূনতম হতে হবে 45 কেজি, 45 কেজির কম যদি আপনার ওজন হয় তাহলে আপনার থেকে রক্ত কেউ নেবে না। হিমোগ্লোবিন কম করে 12.5 গ্রাম পার ডেসিলিটার হতে হবে, 12.5। এটা কিন্তু অনেকের ক্রাইটেরিয়া পূরণ হয় না, স্পেশালি লেডিসদের। নাড়ির গতি যেটা পালস, সেটা 50 থেকে 100 বার হতে হবে মিনিমাম, এর কম বা এর বেশি হয়ে গেলে তখন কিন্তু রিস্কি, তখন নাও নিতে পারে। বিপি কত হতে হবে, বিপি হতে হবে 100 থেকে 140 সিস্টোলিক, আর ডায়াস্টোলিক হচ্ছে 60 থেকে 90-এর মধ্যে। যদি এর থেকে বেশি হয়, মানে দেখা গেল আপনার ব্লাড প্রেশার আছে 140 থেকে 90-এর বেশি, যদি হয় আপনার ব্লাড নেবে না। যদি আপনার ব্লাড প্রেশার হয় 100 থেকে 60-এর কম, তাহলে আপনার ব্লাড কেউ নেবে না। আপনাকে বলবো আপনি সুস্থ হয়ে আসুন, নিজের ব্লাড প্রেশার ঠিক করুন, তারপরে ব্লাড দিতে আসবেন। শরীরের তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা থাকতে হবে, নাহলে কিন্তু আপনি ব্লাড দিতে পারবেন না, আপনার ব্লাড কেউ নেবে না। কোন কোন অবস্থায় সাময়িকভাবে রক্তদান থেকে বিরত থাকতে হবে, কোন কোন অবস্থায় আপনি কিছুদিন ওয়েট করতে হবে, আপনাকে সেই মুহূর্তে রক্তটা নেবে না, পরে হয়তো দিতে পারেন, কিন্তু সেই মুহূর্তে আপনি রক্ত দিতে পারবেন না। কী কী পরিস্থিতির সম্মুখীন হলে আপনি, রক্তদান একটি নিরাপদ প্রক্রিয়া হলেও রক্তদাতা এবং রক্তগ্রহীতার উভয়ের সুরক্ষার জন্য কিছু কিছু শারীরিক অবস্থায় নির্দিষ্ট সময় পর্যন্ত রক্তদান থেকে বিরত থাকা প্রয়োজন। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর নির্ধারিত সময় অতিক্রম করলে তবেই পুনরায় আপনি রক্তদান করতে পারবেন। প্রথম অপশানে কি আছে, অস্ত্রোপচার, দেখা গেল আপনার কোনো ওটি হলো, অপারেশন হলো, যদি মেজর কোনো সার্জারি হয় তাহলে 1 বছর আপনি রক্ত দিতে পারবেন না। যদি ছোটোখাটো কোনো সার্জারি হয় তাহলে 6 মাস আপনাকে অপেক্ষা করতে হবে কমপক্ষে। যদি দাঁত তোলা বা দাঁতের কোনো বড় অপারেশন হয় তাহলে কিন্তু 6 মাস আপনাকে ওয়েট করতে হবে, দিতে পারবেন না। এবার যদি আপনি প্রেগনেন্ট হন বা আপনি যদি ব্রেস্ট ফিডিং মাদার হন, তাহলে সন্তান জন্মদানের পর অন্তত 1 বছর আপনি রক্তদান করতে পারবেন না প্রেগনেন্সি পিরিয়ডে, অথবা সন্তান জন্ম আপনি দিয়ে দিলেন কিন্তু 1 বছরের মধ্যে আপনি রক্তদান করতে পারবেন না। কারণ দেখা গেল গর্ভপাত মানে মিসক্যারেজ বা অ্যাবর্শনের হিস্ট্রি রইল, সেও কিন্তু 6 মাস রক্তদান করতে পারবে না, 6 মাস তাকে ওয়েট করতে হবে। শিশু যতদিন মায়ের দুধ পান করছে ততদিন মা রক্তদান করতে পারবেন না। ঋতুস্রাব চলাকালীন রক্তদান না করাই ভালো। যখন আপনার মেনস্ট্রুয়েশন পিরিয়ড চলছে সেই সময় এমনি ব্লিডিং হচ্ছে, সেই সময় আপনার রক্তদান না করাই ভালো, কারণ উইকনেস চলে আসতে পারে।
এবার সর্দি কাশি, জ্বর ও সাধারণ কোনো সংক্রমণ যদি হয়, এবং সেটা যদি হয় জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা, সাইনাসের সংক্রমণ, শরীর দুর্বল লাগা, কোনো রকম তীব্র ভাইরাল সংক্রমণ, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। আপনি সেই সময় অ্যাক্টিভ স্টেজে গিয়ে ব্লাড কিন্তু দিতে পারবেন না যতদিন না আপনি সুস্থ হচ্ছেন। এবার স্নায়বিক এবং মানসিক যদি সমস্যা, নিউরোলজিক্যাল অথবা মেন্টাল যদি কোনো ইস্যু থাকে, যেমন তীব্র মাথা ব্যথা, মাথা ঘোরা, শারীরিক অস্থিরতা থাকলে রক্তদান করা উচিত নয়। ঘন ঘন মাইগ্রেনের আক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া রক্তদান করবেন না। অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ, অবসাদ বা মানসিক ভারসাম্যহীনতার সময় রক্তদান থেকে বিরত থাকতে হবে। আর কি অন্য সংক্রমণের ক্ষেত্রে, যেমন ম্যালেরিয়া হলে আপনি কি করবেন, সম্পূর্ণ সুস্থ হওয়ার পরও আপনাকে 3 মাস ওয়েট করতে হবে। আপনি ম্যালেরিয়া ওষুধ খেলেন, সুস্থ হয়ে গেলেন, তারপরেও আপনাকে 3 মাস ওয়েট করতে হবে, তারপরে আপনি ব্লাড দিতে পারবেন। তারপরে ডেঙ্গু সুস্থ হওয়ার পরও আপনাকে 6 মাস ওয়েট করতে হবে। সুস্থ হয়ে গেলেন, 6 মাস ওয়েট করবেন, দেন আপনি গিয়ে ব্লাড ডোনেট করতে পারবেন। চিকনগুনিয়া যদি হয় তাহলে সুস্থ হলেন, এখানেও 6 মাস ওয়েট করবেন, তারপরে গিয়ে আপনি ব্লাড দেবেন। জিকা ভাইরাস সংক্রমণ হলে এক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন, তারপরে আপনাকে 4 মাস ওয়েট করবেন, তারপরে আপনি ব্লাড দেবেন। চিকেন পক্স মানে জলবসন্ত, হাম বা মামস এরকম কিছু যদি হয়, সুস্থ হওয়ার পর আপনাকে 2 উইকস ওয়েট করতে হবে, মানে 15 দিন ওয়েট করার পর আপনি ব্লাড দিতে পারবেন। যক্ষা বা টিবি যেটা বলছে, সম্পূর্ণ চিকিৎসা শেষ হয়ে সুস্থ ঘোষিত হওয়ার পরও 2 বছর রক্তদান করা যাবে না। কারো টিবি হলো, সে সুস্থ হয়ে গেল, পুরো টেস্ট করা হলো একদম নেগেটিভ, সুস্থ হওয়ার পরও আপনাকে 2 বছর ওয়েট করতে হবে, 2 ইয়ার্স ওয়েট করতে হবে, দেন আপনি ব্লাড দিতে পারবেন। তার মানে বুঝতে পারছেন তো, আপনি চাইলেও ব্লাড দিতে পারবেন কি না সেটা ভাবার বিষয়। মানে এই যে ব্লাড ডোনেট করলেন, আপনি কারোর উপকার করছেন, সেটাও আপনার ভাগ্যে থাকতে হবে, ব্যাপারটা এমন আর কি। টিকাকরণের পর দেখা গেলো নন লাইভ, মানে যেটা করলে ডেড বলা হয়, সেই ডেড যদি ভ্যাকসিন হয়, যেটাকে সল্ক এবং স্যাভিনো বলা হয়, ডেড ভ্যাকসিন যদি হয়, তাহলে কিন্তু আপনাকে সেই ভ্যাকসিনেশন হলো তাহলে কিন্তু 14 দিন অপেক্ষা করতে হবে। আর যদি লাইভ কোনো ভ্যাকসিনেশন আপনি নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে 28 দিন ওয়েট করতে হবে। কোনোটা ডেড ভ্যাকসিন হলো, নন লাইভ যেটা ভ্যাকসিন, সেটা নেওয়ার পর আপনাকে 14 দিন ওয়েট করতে হবে, তারপরে গিয়ে 14 ডেজ ওয়েট করার পর আপনি ব্লাড দিতে পারবেন। আর যদি কোনো লাইভ ভ্যাকসিন কোনো নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে 28 দিন মানে 1 মাস ওয়েট করতে হবে, দেন আপনি ব্লাড দিতে পারবেন, তার আগে কিন্তু নয়। জলাতঙ্ক বা প্রাণীর কামড়ের টিকা নিলে 1 বছর আপনি ব্লাড ডোনেট করতে পারবেন না। থাইরয়েডের সক্রিয় চিকিৎসা চলাকালীন রক্তদান করা উচিত নয়, কারণ থাইরয়েডের ট্রিটমেন্ট চলছে, সে রক্তদান করতে পারবে না যখন ট্রিটমেন্ট চলছে। নতুন ওষুধ শুরু করলে বা ওষুধ পরিবর্তন হলে চিকিৎসকের পরামর্শ অনুসারে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। দেখা গেল আপনি নতুন কোনো ওষুধ স্টার্ট করেছেন, সেটা ডক্টরকে পরামর্শ নিয়ে ডক্টরের কথা অনুসারে দিতে হবে। তাও হতে পারে যে নতুন ওষুধ যেহেতু স্টার্ট হচ্ছে, কিছুদিন আপনাকে ওয়েট করতে হতে পারে। গুরুতর সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক সেবন করলে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত রক্তদান করা যাবে না। কোথাও দেখা গেল একটা সিভিয়ার কোনো ব্লাড সংক্রমণ, কিছু সংক্রমণ হলো বা ইনফেক্টেড হলেন, অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, সেটা সম্পূর্ণ কোর্স কমপ্লিট না হয়ে সুস্থ না হওয়া অবধি ব্লাড না ডোনেট না করাই ভালো। এবার রক্ত বা রক্তজাতীয় উপাদান গ্রহণ করলে, মানে আপনি নিজেই ব্লাড নিলেন বা কোনো প্লাজমা নিলেন, তাহলে নিজে যদি রক্ত গ্রহণ করেন, তাহলে 1 বছর আপনি রক্তদান থেকে বিরত থাকবেন। হেপাটাইটিস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যদি আপনি আসেন, তাহলে 1 বছর আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে আপনি রক্ত দিতে পারবেন। শরীরে ছিদ্র বা ট্যাটু করালে, কান, নাক বা শরীরের কোনো অংশে পিয়ার্সিং করালে 1 বছর অপেক্ষা করতে হবে। যদি কেউ নাক ফোটান বা কান ফোটান, তাহলে কিন্তু আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে। ট্যাটু করানোর পরও সাধারণত 1 বছর রক্তদান করা যায় না। ট্যাটু করার পরও সাধারণত 1 বছর রক্তদান করা যায় না। এগুলো কিন্তু আপনার রেস্ট্রিকশনস রয়েছে, সাময়িক রেস্ট্রিকশনস, সময়টা চলে গেলে আপনি রক্তদান করতে পারবেন। এছাড়া কিছু রোগের ক্ষেত্রে, কিছু কন্ডিশনে কিন্তু আপনি কোনো দিনই রক্ত দিতে পারবেন না, একদম কমপ্লিট রেস্ট্রিকশনস আপনি কোনো দিন পারবেন না। সেটা কি? গুরুতর হৃদরোগ, হার্টের গুরুতর সমস্যা, HIV/AIDS, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, গনোরিয়া, কুষ্ঠরোগ, দীর্ঘমেয়াদী কিডনির কোনো সমস্যা, পলিসাইথেমিয়া ভেরা, গুরুতর রক্তক্ষরণজনিত রোগ, অঙ্গ প্রতিস্থাপন যেটা বলে অর্গান ট্রান্সপ্লান্টেশন, ক্যান্সার পেশেন্ট, মৃগী রোগ মানে এপিলেপসি যারা আছে,
গুরুতর কোনো মানসিক রোগ, এগুলো যদি থাকে আপনি কিন্তু দীর্ঘদিন আপনি কিন্তু দিতেই পারবেন না। কুষ্ঠ, দীর্ঘমেয়াদী কিডনির সমস্যা, দেখা গেলো ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি কন্ডিশন খুব খারাপ, ডায়ালিসিস নিচ্ছেন, তারা কিন্তু কখনোই রক্তদান করতে পারবেন না। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, গনোরিয়া, এরা রক্তদান করতে কোনোভাবেই পারবে না। অর্গান ট্রান্সপ্লান্টেশন হয়ে গেল, সে পারবে না। ক্যান্সার পেশেন্ট পারবেন না। গুরুতর মানসিক রোগ সে পারবে না। এপিলেপসি যদি থাকে সেও কিন্তু পারবে না। তাহলে বুঝতেই পারছেন যে ব্লাড ডোনেশন করাটাও একটা করারও কিন্তু আপনি ক্যাপেবল হতে হবে, তবেই আপনার ব্লাডটা নেবে। এই কথাগুলো না জানলেই নয়, একটি রক্তদান একাধিক জীবন বাঁচাতে পারে। একজন রক্তদাতার রক্তকে পৃথক করে লোহিত রক্তকণিকা, প্লাজমা এবং প্লেটলেট হিসাবে একাধিক রোগের চিকিৎসা করা যায়। আপনার মাত্র 15 মিনিট সময় একজন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান উপহার হতে পারে। রক্ত দিন, জীবন বাঁচান, স্বেচ্ছায় নিয়মিত রক্তদান করুন। এই বিষয় নিয়ে ভিডিও বানানোর আরেকটা উদ্দেশ্য হলো, আপনারা হয়তো জেনে থাকবেন যে জনকল্যাণ শিবিরেও কিন্তু একটা অর্ডার এসেছে যে রক্তদান সম্পর্কে মানুষদের কিন্তু একটু অ্যাওয়ার করুন। তারা রক্তদান করতে আগ্রহী হয়, তাহলে কিন্তু যে রক্তের যে ঘাটতিটা আমাদের দেশব্যাপী, সেটা কিছুটা হলেও কমানো সম্ভব। তাই যে সমস্ত হেলথ ওয়ার্কাররা আপনারা জনকল্যাণ শিবিরে যাচ্ছেন, তারা কিছু কথা অন্তত বলতে পারেন, তাহলে মানুষ একটু সচেতন হবে। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি মনে হয় এই কন্টেন্টটা আপনার ভালো লেগেছে, অবশ্যই এটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় কোনো বিষয়ের উপর ভিডিও বানালে ভালো হবে, তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন।